একই মুদ্রার এপিট ওপিট, সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী। দেখি তো সামান্থার একটু বক্তব্য, তিনি অলরেডি আমাদের মাঝে আছেন। জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট হিসেবেই আমরা দেখে এসেছি। জামাত আসলে কোনো ধরনের গণমানুষের দল নয়। এটাও প্রশ্ন থেকে যায় যে জামাত যদি আসে ক্ষমতায়, জামাত যদি এটা মনে করে যে তারা ক্ষমতায় আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো, তাহলে তারা ভুল করছেন। নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে, আর এইবার আমরা দেখতে পাচ্ছি জামাত আওয়ামী লীগকে ব্যবহার করছে। প্রসঙ্গটা এখানেই যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। আমি মনে করি জি, যে আপনি সুনির্দিষ্টভাবে কয়েকটি প্রসঙ্গ তুলছেন, আমি যদি এক এক করে বলি। এক নম্বরে একই মুদ্রার এপিট ওপিট, সেটির একটা ব্যাখ্যা আছে। তারপরে জামায়াতকে ব্যবহার করেছে আওয়ামী লীগ আগে, এখন আওয়ামী লীগকে ব্যবহার করছে জামায়াত, এবং জামাত যদি ক্ষমতায় আসে সেগুলো ঘটবে। এবং আপনি এবং আরও একটা জিনিস আপনি বলছেন যে একই সঙ্গে আপনি জামায়াতের এই যে অবস্থাটা এবং তাদেরকে আপনি একটি জায়গায় ফেলে দিয়েছেন। কিন্তু আমি তো জানি, আমরা তো জানি বিগত আন্দোলনে জামায়াতের ভূমিকার সর্বোচ্চ পর্যায়ে, কারণ গত 15 বছরে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তাদের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বট গাছ গজিয়েছিল, তারা অফিস খুলতে পারেনি। এবং আওয়ামী লীগও জানতো যে জামায়াত এই আন্দোলনের ফ্যাক্টর। এই কারণেই কিন্তু পতনের আওয়ামী লীগ সরকার জানতো, পতনের শেষ মুহূর্তে কিন্তু জামায়াতকে নিষিদ্ধ করেছিল। সেই জামায়াতকে আপনি আওয়ামী লীগের এবং একই মুদ্রার এপিট ওপিট বললেন, আমি ব্যাখ্যাটা চাই আপনার কাছে। ধন্যবাদ হারুন ভাই। আসসালামু আলাইকুম। একুশে টিভি সকল দর্শক কলাকুশলী যারা দেখছেন, আমার সহ আলোচক যিনি উপস্থিত আছেন, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখেন, আমি যেটা বুঝি যে জাস্টিস এনশিওর করার জন্য প্রথমত যার জাস্টিস প্রয়োজন তাকে কমিটেড থাকতে হয়। যেমন ধরেন, যদি আপনার উপরে কোনো অন্যায় হয়, তাহলে আপনি যদি ন্যায় বিচার আপনি দাবি করেন, তাহলে সবচেয়ে বেশি কমিটমেন্ট রাখতে হবে আপনার নিজের এবং আপনার পরিবারের। যদি আপনার নিজের পরিবারই আপনার জাস্টিস, যাদের সাথে আপনার উপরে অন্যায়কারী যারা, তাদের সাথে আলোচনার টেবিলে কোনোভাবে নেগোসিয়েশনে বসে যান, তাহলে কিন্তু এটার আর ন্যায় বিচার প্রাপ্তির সম্ভাবনা চলে যায়। কিন্তু আমরা যখন জামাতের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, এটা আমি অনেকগুলো হিন্টস পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে বলতে সোশ্যাল মিডিয়া এবং ট্র্যাডিশনাল আমাদের যে মূল স্ট্রিম মিডিয়া, এই মিডিয়াগুলোতে ফলো করে এই বক্তব্যগুলো আসছে। এবং এই বক্তব্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যেই বিচার প্রক্রিয়া চলাকালীন আছে এখন ইন্টারিম গভর্নমেন্টের সময়, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতাকর্মী যারা ছিল, তাদের যে বিচারগুলো, এই বিচারগুলো চলমান আছে দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন এলাকায় এটা আমরা দেখতে পাচ্ছি যে এলাকায় গিয়ে জনসংযোগে এবং ভোট চাওয়ারকে কেন্দ্র করে যে আমাদের বিভিন্ন নেতা বক্তব্য দিচ্ছেন এভাবে যে আমরা যদি আসি ক্ষমতায় তাহলে আপনাদেরকে জেল জুলুম খাটতে হবে না। আমার একটা প্রশ্ন, যে একটা রাজনৈতিক দল হিসেবে এই মন্তব্য করার অধিকার আপনারা, এটা স্পেসিফিক ভাবে আপনারা যেহেতু ফ্যাক্ট চেকের অনুষ্ঠান, এটা আপনারা খুঁজে দেখলেই পাওয়া যাবে। আমি স্পেসিফিক কে বলেছেন ব্যক্তি উল্লেখ করে মন্তব্য করা, এই ধরনের রাজনৈতিক কালচার আমি পছন্দ করি না। তো সেই জায়গা থেকে এটা খুবই সোশ্যাল মিডিয়ার আমরা দেখতে পেয়েছি, সবাই দেখছে এটা। তো এবং এটা দেখলাম যে একটা পর্যায়ে বলা হলো যে জেল জুলুম খাটতে হবে না, আরেকটা জায়গায় বলা হলো যে ওই রকম আবার জনসংযোগ, এটা ময়মনসিংহে ঘটেছে, যে আমরা যদি আসি তাহলে আওয়ামী লীগের যত ধন সম্পদ আছে এগুলো সব সুরক্ষিত থাকবে। আমার কোনো সমস্যা নেই যদি একজন যে মানে কোনো অন্যায় করে নাই তার সম্পদ একটা স্বাধীন দেশে সুরক্ষিত থাকবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু এইটা আওয়ামী লীগের বাসায় গিয়ে গিয়ে এই মেসেজ দিয়ে আসা ভোটের আগে, এটা খুব সুনির্দিষ্টভাবে এটা প্রমাণ করে ভোটগুলো কালেক্ট করার জন্য স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগকে এক ধরনের নিরাপত্তার বলয় অফার করা হচ্ছে। সেই জায়গা থেকে আমার এই মন্তব্য কোনোভাবে অপ্রাসঙ্গিক নয়। একই সাথে আমরা দেখেছি যে জামাতের যে কার্যপরিধি, এবং দেখেন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে জামাতের একজন খুব সিনিয়র নেতা, এবং উনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে একাত্তরের কর্মকাণ্ডকে উনি স্পেসিফিকলি উল্লেখ করেননি, একটা বড় টাইম ফ্রেম ধরে উনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জনযুদ্ধ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হারুন ভাই যদি আমাকে অ্যালাউ করেন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা বিদেশের মাটিতে বক্তৃতার মধ্যে এত বড় টাইম ফ্রেম নিয়ে বক্তব্য দেওয়ার বিষয় নয়। এবং এটা হচ্ছে অপরাধ সংগঠিত করেছে কিনা জামাত, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন। এটা কিন্তু শুধুমাত্র ক্ষমা চাওয়া এবং
কথার মাঝখানে বক্তৃতার মধ্যে ক্ষমা চাওয়ার এটা বিষয় নেই, এটা অপরাধের বিষয়ে এখানে জড়িত আছে। তাহলে ওই অপরাধের বিষয় আসলে তার পার্টিগত অবস্থান কি এটা নিয়েও আমরা পরিষ্কার না। একই অবস্থান আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে 24-এর এই অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা একই অবস্থান দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদের নেতারা জামাতের সাথে তো খুব ঘনিষ্ঠ। আমরা যদি সার্জিস আলমের বিষয়ে দেখি, আমরা যদি সেইটা দেখতে পারি, একটু দেখাবো যে জামায়াতের যে জুলাইতে মহাসমাবেশ হলো সেখানে সার্জিস আলম গিয়েছিলেন, আপনাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। আমরা দেখি একটু, সার্জিস আলম গিয়েছিলেন, জি জি, উনি এখানে বক্তৃতাও দিয়েছিলেন। 72-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। তো আপনাদের সার্জিস আলমের এই কথা বললাম, তো হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দেখানো যাবে। তো আপনাদের নেতারা তো জামাতের সাথে সুসম্পর্ক, তো বিষয়টি কি এমন ঘটলো যে হয়তোবা কোনো নাটক হচ্ছে? কারণ আগে বলতো বিএনপি জামায়াত, এখন বলছে জামায়াত এনসিপি, এটা থেকে বেরিয়ে আসার জন্য কি আপনারা কোনো নাটক করছেন নাকি? দেখেন হারুন ভাই, আসলে নাটক একটা হচ্ছে বাংলাদেশে, সেটা মানে রাজনৈতিক দলগুলো যত না করছে তার চেয়ে, মানে রাজনৈতিক দলগুলো করছে কিন্তু এই সভা সমাবেশে এটা ঘটছে না, ঘটছে আসলে ঐকমত্য কমিশনে। সেটাতে আমি পরে আসছি। দেখেন এই যে নাটকটা আপনি যেটার কথা মানে ইঙ্গিত করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে জামাতের সাথে আমাদের এই নির্বাচনকালীন নির্বাচনের জন্য জোট বা এই বিষয়টা আসলে কতদূর কি, এই বিষয়টা আসলে ইঙ্গিত দেয় আর কি। তো আমার কাছে মনে হয় যে আপনারা কি আসলে মনে হয় না দেশের কোনো মানুষ চায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সৌহার্দ্যের সম্পর্ক বা একসাথে বসা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার সম্পর্ক এটা বাদ হয়ে যাক, এইটা কিন্তু আসলে কেউই চায় না। তাহলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক থাকবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যেটা ইঙ্গিত করছেন নির্বাচনের, তো আমরা তো নির্বাচনমুখী রাজনীতির জন্য কখনোই এনসিপি আসলে কাজ করে নাই। আমরা বরঞ্চ সংস্কার এবং বিচারের কথাটা প্রাসঙ্গিক রেখেছি, এবং যখন বিচার এবং সংস্কার উভয় ক্ষেত্রে কোনো দল, এটা জামাত না শুধু, অন্য কোনো দল যদি অবস্থান নেয়, বিপরীতমুখী অবস্থান নেয়, সেক্ষেত্রেও কথা বলবো। এবং আমার মন্তব্যেই আমি বারবার বলেছি বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্যে বিএনপির নেতাকর্মীদের সংযোগ পাওয়া গেছে। একইভাবে আমি এটাও বলেছি যে সাভার অঞ্চলে যত আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে আপনি কোথায় খুঁজে পাচ্ছেন জামায়াতের দোষ? মানে এটা বিএনপিও বলেছে যে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, যে নাই, নির্দোষ, তারা থাকবে, তারা। আমি আবার বলি, এটা এনসিপির নেতারাও বলেছে। আমরা যদি এলাকা ধরে বলি, আপনি যেহেতু স্পেসিফিক করতে চান না, আমিও করছি না, এনসিপির নেতারাও বলেছে যে যাদের বিরুদ্ধে মামলা নাই, যারা অপরাধ করেনি, তাদের তো কোনো অপরাধ নাই, তারা থাকবে। কেউ কেউ বলেছেন এনসিপি বড় হবে আওয়ামী লীগ দিয়ে, কারণ কি আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? এনসিপিতে যাবে। জি বলুন। ভাই আমার কাছে মনে হয় যে যখন আমরা আলাপ করব টকশো টাইম, আপনার যদি সমস্যা না থাকে আমি ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। না বলেন, ইফ ইউ হ্যাভ টাইম। আপনি বলেন, আপনি স্পেসিফিক বললে হবে। ইফ ইউ থ্রো এ কোশ্চেন, আপনি চাই আমাকে একটু সময় দেন। আচ্ছা, আরেকটু জবাব নিয়ে তারপর সমস্যা নাই, সহ-আলোচক সময় পাবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যদি স্পেকট্রাম বড় করতে চান, আপনি যদি কোশ্চেনের এরিনা বড় করতে চান, আপনি আমাকে বলেন যে আমি কোশ্চেনের এরিনাটা বড় করতে চাই, আমরা একটা একটা করে আলাপ করব। আমি তো প্রশ্ন করেছি, মানে জাম্বল অফ কোশ্চেন, এটা একসাথে স্বল্প সময় দিলে ডিল করা সম্ভব না। প্রথমত হচ্ছে এইটা। আপনি একটা প্রশ্নের উত্তর দেন। আপনারা তো বলেছেন যে যারা আওয়ামী লীগের যারা দোষ করে নাই তারা ঠিক আছে, তারা না, আমাদের সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে কারা এনসিপিতে আসতে পারবে পারবে না, এর ব্যাপারে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। এবং সেক্ষেত্রে আপনি যেটা মন্তব্য করছেন যে অপরাধের মাত্রা কতটুকু, এই বিষয়টা উল্লেখ আসে। এই কারণে কিন্তু বিচারটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যখন একটা রাজনৈতিক দলের নেতা, দায়িত্বশীল নেতারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলে আসেন আপনাদেরকে জেল জুলুম খাটতে হবে না, তখন কিন্তু এটা মেসেজ দেয় যে বিচার কার্যটা বন্ধ হয়ে যাবে। তাদের ইন্টেনশন হচ্ছে বিচার কার্যটা বন্ধ হয়ে যাবে। আমাদের এনসিপির বিচার সংস্কার এই বিষয়ে অনড় ভূমিকা দেখবেন, অ্যাবসলিউটলি অনড় ভূমিকা দেখবেন। এবং জামাত যখন বিচারের কার্যক্রম এভাবে থামিয়ে দেওয়ার একটা প্রসঙ্গ এনেছে, একই সাথে সংস্কারের ক্ষেত্রে যখন দলীয়ভাবে নিম্নকক্ষে পিআরের ইস্যুটা ঐকমত্য কমিশনের প্রধান ইস্যুতে পরিণত করেছে, এবং তখন বিএনপির মতো রাজনৈতিক দলগুলোকে এক ধরনের ভয় পাইয়ে দেওয়া হয়েছে, এবং এটা ইন্টেনশনাল। সো এই বিষয়গুলো বিচার এবং সংস্কার উভয় ক্ষেত্রে তারা একটা দ্বিচারিতার ভূমিকা নিয়েছে। তখন আমরা বলতে বাধ্য হয়েছি যে এই রাজনৈতিক দলটি